সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল রকস্টার। তো পালস অক্সিমিটার সম্পর্কে অনেক কথাবার্তা বললাম। তো এখন কথা হচ্ছে যে অক্সিমিটার কেন দরকার। আমি তো বললাম যে স্যাচুরেশন কন্টিনিউ মনিটর করা উচিত SpO2, তা না হলে প্রবলেম বেড়ে যেতে পারে। তখন কী হচ্ছে, যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, ফর এক্সাম্পল 90 নিচে কমে যায়, তখন অক্সিজেন দিতে হয় আলাদা করে, তা আমি বলেছি। তো এখন কথা হচ্ছে, মনে করুন যে অক্সিজেন স্যাচুরেশন 80 থেকে কমে গিয়েছে, তো কী হতে পারে, কী হবে যদি স্যাচুরেশন কমে যায়? ভাবতে পেরেছেন? কারণ অক্সিজেন আমাদের জন্য দরকার, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, তো জানেন। তো অক্সিজেন শুধু নাক দিয়ে আমরা শ্বাস নিই যে শুধু, সেটাই যথেষ্ট নয়। শ্বাস নিয়ে নেওয়ার সময় তো অক্সিজেনটা আমাদের লাংসের মধ্যে অ্যালভিওলার মধ্যে যাচ্ছে। তো লাংস থেকে তো এটা অ্যাবজর্ব হতে হচ্ছে ব্লাডের মধ্যে, অ্যাবজর্ব হয়তো আমাদের শরীরে টিস্যুতে যেতে হবে। শুধু শ্বাস নিলে কোনো কাজ হবে না, সাথে টিস্যুতে তো যেতে হবে। টিস্যুতে নেবে কে? হিমোগ্লোবিন তো ক্যারি করবে, তো হিমোগ্লোবিন ক্যারি তো করতে হবে, অক্সিজেনকে টিস্যুতে পৌঁছাতে হবে, তা না হলে কি লাভ রয়েছে? তো বেনিফিট নেই। শুধু শ্বাস নেওয়ার মাধ্যমে কোনো বেনিফিট নেই, শ্বাস নিতে হবে প্লাস অক্সিজেন ক্যারি করতে হবে, তো সব কিছু দরকার রয়েছে। আরেকটা কথা হচ্ছে, কোনো পেশেন্ট রয়েছে শ্বাস নিতে যদি অসুবিধা হয়, ফর এক্সাম্পল রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে গেল, ফর এক্সাম্পল ডায়াফ্রাম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেসপিরেশন। ডায়াফ্রাম যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে তো শ্বাস নিতেই পারছে না, তো সেখানে তো আরও বেশি প্রবলেম। তখন তো টিউব দিতে হয়, ভিতরে টিউব প্রবেশ করতে হয়, এবং যেহেতু আমরা শ্বাস নিতে পারছি না, তো টিউব ঢুকিয়ে মেশিনে চাপ দিয়ে শ্বাস দেওয়া হয়, তখন ট্রেকিয়ার ভিতরে টিউব ঢুকানো হয়। তো সেটা তো আরেকটা ব্যাপার, আলাদা কেস হয়ে গেল। নর্মালি আমরা যে মাস্ক দিয়ে পেশেন্টের মধ্যে অক্সিজেন এভাবে মাস্ক লাগিয়ে রাখে অক্সিজেনের, তারা হচ্ছে পেশেন্ট শ্বাস নিতে পারছে, ডায়াফ্রামের কোনো প্রবলেম নেই, কিন্তু SpO2 কম রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কম হয়ে গেলে কী হচ্ছে, ফর এক্সাম্পল একটু নিচে কমে গিয়েছে, তো অক্সিজেন ছাড়া, অক্সিজেন দরকার আর নিউট্রিশন দরকার, এই দুটো জিনিস দরকার। ফর এক্সাম্পল আমরা খাদ্যের মাধ্যমে গ্লুকোজ খাই না, মানে ভাত খাই বা অন্য যে কোনো কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট তৈরি হয়, ডাইজেস্ট হয়ে গ্লুকোজে পরিণত হয় আর কি। বলতে গিয়ে বলে ফেলেছি, গ্লুকোজ খাই, অ্যাকচুয়ালি স্টার্চ অন্যান্য কার্বোহাইড্রেট খাই, তাই গ্লুকোজ হয়ে যায়, ডাইজেস্ট হয়, যাই হোক যেটাই হয়। তারপর সেটা অ্যাবজর্ব হয় এবং সেলুলার লেভেলে গিয়ে গ্লাইকোলাইসিস হয়, গ্লুকোজ থেকে পারভিক অ্যাসিড হয়, তারপর ক্র্যাব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বিভিন্ন ধরনের অনেক রিয়াকশন রয়েছে আমাদের শরীরের মধ্যে, অনেক ধরনের রিয়াকশন হয়। রিয়াকশনের জন্য দরকার অক্সিজেন, শুধু খাদ্যে হলে চলবে না, খাদ্যের সাথে দরকার অক্সিজেন। অক্সিজেন ঠিকমতো ক্যারি হতে না পারলে, যদি অক্সিজেন ঠিকমতো যেতে না পারছে, তাহলে এনার্জি প্রডিউস হবে না। এনার্জি ছাড়া তো আমরা কীভাবে, আমাদের অর্গান কীভাবে বেঁচে থাকবে, আমাদের ব্রেন গ্লুকোজ ছাড়া কীভাবে অ্যাক্টিভ থাকবে? তো কোমাতে চলে যাবে পেশেন্ট, এই যে ঠিকমতো ব্রেন কাজ করতে পারছে, তো ফেন্টিং, এটাকে ফেন্টিং বলা হয়, ফেন্টিং। তারপর অথবা মেডিকেল ভাষাটাকে সিনকোপ বলা হয়, তো সিনকোপ হয়ে যাবে। তারপর কোমা বেশি যদি কন্টিনিউ এরকম চলতে থাকে, তখন লাস্ট পর্যন্ত আলটিমেটলি ডেথ। প্রবলেম, কিডনিতে প্রবলেম, সব কিছু অর্গান ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যাবে। তো দিজ আর দ্য কনসার্নস। এই কারণে অক্সিজেন দরকার। তো অক্সিজেন মনিটর করুন, আর যখনই সামান্য কম হবে হসপিটালের সাথে যোগাযোগ করুন। অক্সিজেন যদি এখানে পাওয়া যায় তত ভালো, আর বাড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটরও রাখতে পারেন ইচ্ছা করলে। আর যদি মনে হয় যে হসপিটালে গিয়ে এখানে করবেন, তো হসপিটালে গিয়ে করতে পারেন, এখানে অক্সিজেন লাগাতে পারেন। তো সবসময় মনিটর করুন, যাতে কমলে যাতে আপনি টের পান, এবং সঠিক সময়ে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন সবার কাছে, এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।